এদিকে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কোনোভাবেই সম্ভব না। আওয়ামী লীগকে নির্বাচনে আসতেই হবে। আওয়ামী লীগ নির্বাচনে না আসলে ভয়ঙ্কর নিষেধাজ্ঞার কবলে পড়বে বাংলাদেশ সরকার। কঠিন বিপদে পড়তে যাচ্ছে ডক্টর ইউনূস। পা ধরে হলো আওয়ামী লীগকে এবার নির্বাচনে আনতেই হবে সরকারের, তা না হলে নিষেধাজ্ঞার কবলে পড়বে সকল উপদেষ্টারা। সবশেষে চূড়ান্ত সুখবর পেতে যাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। দল এখনও কথা হলো, যদি আওয়ামী লীগকে নির্বাচনে আসতে বাধা দেয় তাহলে সরকার কি কোনো বড় ধরনের বিপদে পড়বে? হ্যাঁ, অবশ্যই সরকার বড় ধরনের বিপদে পড়তে হবে। আওয়ামী লীগ যদি নিজের চায় নির্বাচন থেকে দূরে না থাকে, যুক্তরাষ্ট্রের ভয়ানক নিষেধাজ্ঞায় পড়তে পারে বাংলাদেশ। আপনারা কিন্তু সকলেই অবগত আছেন, গতকাল বদিউল আলম মজুমদার তিনি কিন্তু সরাসরি বলেছিলেন আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই। ঠিক তার এই বক্তব্য দেওয়ার 2 থেকে 3 ঘন্টা পর তার এই বক্তব্যটিকে কিন্তু প্রত্যাখ্যান করেছিল। দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা সংবাদ আপনারা শুনতে চলেছেন। আশা করি সবাই সাথে থাকবেন। দর্শক, এই সংবাদটি শুনলে বেশিরভাগই আওয়ামী লীগ নেতাকর্মীরা বা আওয়ামী লীগ পন্থী যারা আছেন তারা খুশি হয়ে যাবেন। সেটা হলো, আওয়ামী লীগ এবার সম্পূর্ণভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। আওয়ামী লীগকে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হয় তাহলে ডক্টর ইউনূস বা বাংলাদেশকে কঠিনভাবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়তে হবে, যেটা কঠিনভাবে ভয়াবহ আকার সৃষ্টি করতে পারে। দর্শক, যেহেতু আওয়ামী লীগ নির্বাচনের নিবন্ধন হারায়নি, যদি তারা ইচ্ছা করে নির্বাচনে না যায় তাহলে তাদের বাধা দেওয়ার কেউ নেই। দর্শক, এবার সরাসরি উপর মহল থেকে ডক্টর ইউনূস বা ওই লেভেলের যারা আছেন তাদের পদ থেকেই এই ঘোষণা এসেছে যে নির্বাচন করতেই হবে আওয়ামী লীগকে। দর্শক, আওয়ামী লীগের জন্য আবার কিন্তু খুব সুন্দর একটা সুযোগ এসেছে আবারও ক্ষমতায় আসার। তো দর্শক, কথা না বাড়িয়ে চলুন আমরা এই বিষয়ে বিস্তারিত প্রতিবেদনগুলো দেখে আসি এবং সেই ভাইরাল প্রতিবেদন যা রীতিমতো সোশ্যাল মিডিয়া বা আওয়ামী লীগ নেতাকর্মীদের অন্তর কেড়েছে। তো দর্শক চলুন, আশা করি সঙ্গেই থাকবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন এবং এ বিষয়ে আপনাদের মতামত এবং লাইক দিবেন। তো কথা নয়, চলুন স্ক্রিনে আমরা বিস্তারিত দেখে। শেখ হাসিনা ক্ষমতা থেকে পালিয়ে যাওয়ার পর প্রায় 4 মাস পরে নির্বাচন নিয়ে মুখ খুলেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দিয়েছেন নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা। তবে কথা হচ্ছে, আওয়ামী লীগ এখনও তাদের নিবন্ধন হারায়নি। এখনও তারা বাংলাদেশের পূর্ণরূপে একটি রাজনৈতিক দল। তাহলে তারা কি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে? এমন প্রশ্নে গতকাল নির্বাচন উপদেষ্টা জানিয়েছে, হ্যাঁ, আওয়ামী লীগ নির্বাচনে অবশ্যই অংশ নিতে পারবে এবং তাদের কোনো বাধা দেওয়া হবে না, যেহেতু তারা এখনও বাংলাদেশের রাজনৈতিক নিবন্ধিত দল। এখনও কথা হলো, যদি আওয়ামী লীগকে নির্বাচনে আসতে বাধা দেয় তাহলে সরকার কি কোনো বড় ধরনের বিপদে পড়বে? হ্যাঁ, অবশ্যই সরকার বড় ধরনের বিপদে পড়তে হবে। আওয়ামী লীগ যদি নিজের চায় নির্বাচন থেকে দূরে না থাকে, যুক্তরাষ্ট্রের ভয়ানক নিষেধাজ্ঞায় পড়তে পারে বাংলাদেশ এবং যারা দেশের দায়িত্ব আছেন তারাও বিপদে পড়বেন। এক কথায় বলা যায়, আওয়ামী লীগের জন্য সুবর্ণ সুযোগ আবারও এসেছে। আওয়ামী লীগ আবারও ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। তবে নির্বাচন আসার আগে যদি তাদের নিবন্ধন বাতিল হয়ে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই। ঠিক তার এই বক্তব্য দেওয়ার 2 থেকে 3 ঘন্টা পর তার এই বক্তব্যটিকে কিন্তু প্রত্যাখ্যান করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। তার 2 থেকে 3 ঘন্টা পর আবার বদিউল আলম মজুমদার তিনি নিজেই বলছেন আওয়ামী লীগের নির্বাচন নিয়ে আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে। তো দর্শক শ্রোতা, অনেকে তো বলছেন বদিউল আলম মজুমদার তিনি ভয়ে, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের ভয়ে তিনি তার বক্তব্য চেঞ্জ করে ফেলেছেন। তো দর্শক শ্রোতা, তিনি কালকে যে কথাটা বলেছিল, অর্থাৎ আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই, অর্থাৎ অন্তর্বর্তী সরকারের অধীনে যেই নির্বাচনটা হবে সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে, কোনো বাধা নেই। আমি কিন্তু বদিউল আলম মজুমদারের কথাকে স্বাগতম জানিয়েছি। ঠিক রাতের বেলা বদিউল আলম মজুমদার তিনি ফেসবুকে সরাসরি তার বক্তব্যের ভুল ব্যাখ্যা বলেছেন। তার বক্তব্য নাকি ভুল ব্যাখ্যা করেছে গণমাধ্যম, এমনটাই কিন্তু বলেছে। তো দর্শক শ্রোতা, আমি পুরো বিষয়টা পড়ি, তারপর আপনি বুঝতে পারবেন কি বলেছেন তিনি। আওয়ামী লীগের নির্বাচন নিয়ে আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে বলছেন বদিউল আলম মজুমদার। ছাত্র জনতার অভ্যর্থনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের আগামী নির্বাচনে অংশগ্রহণ নেওয়ার বিষয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে তার বক্তব্য ভুল ব্যাখ্যা দিয়ে পরিবেশন করা হয়েছে বলে দাবি করে এর প্রতিবাদ জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। বাহ,
আমার মনে হয় তিনি চাপে পড়েছে, আমার মনে হয় তিনি বিভিন্ন চাপে বিভিন্ন ওয়েতে তিনি তারপর ফেসবুক স্ট্যাটাস দিয়েছে। দেখেন কি বলছে। তিনি বলেন, এটি কারো অজানা নয় যে আইসিটি আইনে ইতিমধ্যে অনেকগুলো মামলা রুজু হয়েছে। শেখ হাসিনা সহ অনেক আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে। আওয়ামী লীগের নির্বাচন কার্যক্রম নির্ভর করবে এসব মামলার সুরাহার উপর। কিন্তু কিছু কিছু গণমাধ্যম আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়ে সংবাদ পরিবেশন করেছে, যা অনাকাঙ্ক্ষিত। বৃহস্পতিবার রাতে এক ফেসবুক পোস্টে রংপুরে দেওয়া বক্তব্যের ব্যাখ্যায় তিনি এসব কথা বলেন। তো দর্শক শ্রোতা, বিশেষ করে আওয়ামী লীগের যারা আছে তারা তো বলছেন বদিউল আলম মজুমদার বিভিন্ন চাপে পড়ে বিভিন্ন হুমকি দামকিতে তিনি তার বক্তব্য চেঞ্জ করেছে। দেখেন এরপর তিনি কি বলছেন। ফেসবুক পোস্টে বদিউল আলম মজুমদার বলছেন, রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের উদ্যোগে অংশীজনের সঙ্গে এক সফল সংলাপের পর স্থানীয় কিছু সাংবাদিক ভবিষ্যতের নির্বাচন সম্পর্কে আমার কাছে জানতে চায়। আমি বলেছি যে আমাদের কমিশন সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় নির্বাচনী আইন কানুন ও বিধি বিধান সংস্কারের প্রস্তাব করবে। আমি আরো বলেছি, ভবিষ্যতে আইন কানুন মেনে প্রস্তাব হয়ে নির্বাচনে যারা অংশগ্রহণ করতে পারবে তাদের ব্যাপারে আমি কোনো বাধা দেখছি না। তিনি আমার মনে হয় তার কথা চেঞ্জ করে বলেছেন। তিনি তো এটা বলেনি, তিনি বলেছিলেন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণের কোনো বাধা নেই, এটা বলেছিলেন সরাসরি। এছাড়াও তিনি বলছেন এটি নির্বাচন কমিশনের বিষয়, অর্থাৎ বদিউল আলম তিনি বলছেন এছাড়াও এটি নির্বাচন কমিশনের বিষয়। বদিউল আলম মজুমদার তিনি আরো বলেন, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যে বিপুল সংখ্যক ছাত্র জনতার আত্মত্যাগ ও প্রাণহানির বিনিময়ে গত 5 আগস্ট এক গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এই লক্ষ্যে বিগত কয়েক বছর ধরে আমি নানাভাবে ভূমিকা পালন রেখেছি এবং এর জন্য নানাভাবে হ্যাস্তনস্তর শিকার হয়েছি। কিন্তু আমার বক্তব্য ভুল ব্যাখ্যা প্রচার আমাকে ব্যথিত ও মর্মাহত করেছে। আমি মনে করি এই ধরনের অপপ্রচার শহীদ আবু সাঈদ ও শহীদ মুগ্ধের রক্তের অস্বীকার করার শামিল। তো দর্শক শ্রোতা, এই হচ্ছে মূল তার কথা, মূল ফেসবুক স্ট্যাটাস। তো দর্শক শ্রোতা, এর আগে এই কথা বলার আগে কিন্তু তিনি সরাসরি বলেছিলেন আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই। আমরা দেখেছি 24 সহ দেশের প্রথম সারির গণমাধ্যমগুলো এই শিরোনামটা করেছে, এই রিপোর্ট করেছে। তো দর্শক শ্রোতা, আমার মনে হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা যখন খেপে গিয়েছে তার এই বক্তব্যের পর, অর্থাৎ বদিউল আলম সাহেবের বক্তব্য, শেখ হাসিনার পতন যে গণঅভ্যুত্থানের মাধ্যমে হয়েছে তাতে যারা মাঠে ছিলেন সেরকম বেশ কয়েকজন মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, বিশেষত ছাত্ররা, বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্ররা। সংখ্যাটা এখন পর্যন্ত আমার সামনে 7-8-এর মতো একটা সংখ্যা দেখছি আমরা, কিন্তু এটা যদি তার চেয়ে কম হয়, তার অর্ধেকও যদি হয়, 4 জন বা 5 জন এই কারণে যদি হত্যাকাণ্ডের শিকার হন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘটনা। এটা নিয়ে আমাদের সিরিয়াসলি ভাবা দরকার আছে। আবার এটাকে নিয়ে আবার আমরা কি অনেক বেশি ভীত হব, সেটাও আমাদের মাথায় রাখতে হবে। অ্যাট দ্য সেম টাইম, ঘটনাটা কারা ঘটাচ্ছে? এটা কি শুধুমাত্র আওয়ামী লীগ করছে, কিংবা শুধুমাত্র ভারত করছে, নাকি উভয়ের যৌথ প্রযোজনায় হচ্ছে? সবকিছু বুঝে দেখার চেষ্টা করি আমরা। যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, মানে কার স্বার্থ তাতে পরিপূর্ণ হবে? আমরা প্রথম থেকে একটা কথা বলছি, বাংলাদেশকে একেবারে ডিস্টেবিলাইজ করে ফেলার চেষ্টা যেমন আওয়ামী লীগের আছে, তেমনি ভারতেরও আছে। যেহেতু এই গণঅভ্যুত্থানে তার প্রধান কৃতদাসের, বা একমাত্র কৃতদাস, প্রধানও না, আর কোনো কৃতদাস ভারতে ছিল না এই অঞ্চলে বা কোথাও। সো একমাত্র কৃতদাসের পতন, এবং সেই পতনের কারণে বাংলাদেশের মতো একটা কলোনি হাতছাড়া তার হয়ে যাওয়ার শোক ভারত ভুলতে পারেনি। সুতরাং ভারত বাংলাদেশের গণঅভ্যুত্থানকে স্বীকৃতি দেয়নি, সেটার পক্ষে দাঁড়ায়নি। উল্টো শেখ হাসিনাকে নানাভাবে পুনর্বাসনের চেষ্টা তারা করতে পারে। সেটা ফেরে উঠবেন না হয়তো, তারা সেটা জানেনও, কিন্তু বাংলাদেশের এই সরকারকে যতটা ঝামেলায় রাখা যায় সেই চেষ্টা তারা করছেন শুরু থেকে। আওয়ামী লীগ তো করবেই। শেখ হাসিনার মতো এত ভয়ঙ্কর ইগোইস্টিক মানুষ, তার এই পতন হজম করে থাকতে পারার কোনো কারণ নেই, এবং অকল্পনীয় পরিমাণ টাকা আছে, বাংলাদেশের প্রশাসনিক সেট আপ আছে, সেই পরিস্থিতি তারা তৈরি করার চেষ্টা করতেই পারেন। এবং এই হত্যাকাণ্ডগুলো ঘটানোর মাধ্যমে বাংলাদেশে অনেকগুলো বার্তা দেওয়া সম্ভব। আগে আমরা একটু দেখি যে বার্তা কি দেওয়া সম্ভব। 1 নম্বর বার্তা হচ্ছে, এই রাষ্ট্র, এই সরকার তার গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া, সামনে থাকা, মাঠে থাকা সন্তানদের রক্ষা করতে পারছে না। মানে এই মুহূর্তের বাংলাদেশের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মানুষদের মধ্যে এরা আছেন, এবং এদের, আমি আবারও বলি, সব মানুষের জীবন খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এরা যে কাজ করেছেন, তারা তাদের জীবনের ঝুঁকি নিয়ে যারা রাস্তায় ছিলেন, তারা যখন হত্যাকাণ্ডের শিকার হয় এবং রাষ্ট্র যখন তাকে রক্ষা করতে পারে না, এটা রাষ্ট্রের মারাত্মক ইনকেপেবিলিটি প্রমাণ করে। অ্যাট দ্য সেম টাইম এটা ভীতি তৈরি করবে যারা ওই সময়টায় মাঠে ছিলেন কোনো না কোনো ফর্মে, শুধু রাস্তায় না, অনলাইনে যারা ব্যস্ত ছিলেন, অনলাইনে যারা সোচ্চার ছিলেন, তারা
এবং পরবর্তীতে এই সরকারের সাথে নানানভাবে যারা এনগেজড হয়েছেন প্রত্যেকের মধ্যে এক ধরনের ভীতি কাজ করবে। এই ভীতি ছড়িয়ে দেয়া এটার একটা উদ্দেশ্য হওয়ার সম্ভাবনা আছে। 4-5 জনও যদি হয়, এই সংখ্যাটা অনেক বেশি হতে হবে না। অল্প কিছু আরো যদি একইভাবে ঘটানো সম্ভব হয়, তাহলে এটা সত্যিকার অর্থেই একটা ভীতিকর বার্তা তুলে দেবে শেখ হাসিনার বিরুদ্ধে যারা কোনো না কোনো সময় দাঁড়িয়েছিলেন এবং এখন তার বিরুদ্ধে যারা আছেন। ফলে এই ভীতিটার কারণেই তাদের বিরোধিতা কমে আসবে এবং অনেকে আমরা কথা বলতে ভয় পাবো। যারা অপিনিয়ন মেক করেন, যারা রাস্তায় থাকেন, প্রত্যেকে ভয় পাবেন। যেমন একটা উদাহরণ দিই, যে আওয়ামী লীগের বিচার নিয়ে দেখা যাবে অনেকে তখন আর সোচ্চার হয়ে উঠবেন না। আওয়ামী লীগের লোকজন যে বীভৎস অপরাধ করেছে তাদের মাথায় তখন ঘুরতে পারে, আমরা যদি অনেক সোচ্চার থাকি তাহলে আমরা হত্যাকাণ্ডের শিকার হতে পারি। এবং শুধু এটা যারা আলোচনা করছেন তারা না, যারা এই প্রসিডিয়ারের সাথে জড়িত আছেন তারা ভয় পাবেন। যারা তাদের দুর্নীতির মামলা করবেন, দুর্নীতির তদন্ত করবেন, তাদের মধ্যে ভীতি ছড়িয়ে দেওয়া সম্ভব হতে পারে, সত্যিই পারে। এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। আমি আসবো, এটা আমাদের কতটুকু গ্রহণ করা দরকার। আরেকটা জরুরি কাজ হচ্ছে, সেটা হলো আওয়ামী লীগের লোকজনের মনোবল তৈরি করা। মানে ওই লোকজন, মানে আওয়ামী লীগ তো রাজনৈতিক দল ছিল না। আমি বহুদিন বলেছি, শেখ হাসিনা পতনের আগেই বহুবার বলেছি, বিশেষ করে 18 সালের সেই রাতের ভোটে নির্বাচনের পর হত্যাকাণ্ডকে একসময় এরকমভাবে আমাদের সামনে এসেছিল যে এটা এই কারণেই হয়েছে, পরে দেখা গেল সেটা ভিন্ন কারণ, অন্তত পত্রিকার রিপোর্ট অনুযায়ী মনে হয়েছে। সো এটা একটু আলাদা করে ফেলা ভালো। আমরা যেন এটা না করি যে আওয়ামী লীগকে দোষারোপ করতে গিয়ে মানে যারা এই মুভমেন্টে ছিলেন তারা অন্য কোনো কারণে হত্যাকাণ্ডের শিকার হতে পারে, সেটাকে আমরা এটার সাথে জড়িত করে ফেলান যেন না করি। কারণ এই সংখ্যাটা যত বড়, আওয়ামী লীগ অনেক হত্যা করতে পেরেছে, অনেক হত্যা করার সক্ষমতা তার আছে, এটা কিন্তু আওয়ামী লীগের ন্যারেটিভকে সাপোর্ট করে। সুতরাং সবার আগে যাওয়ার দরকার হচ্ছে ক্লিয়ারলি ডিস্টিংগুইশ করা যে কোনগুলো আসলে এই ধরনের টার্গেটেড কিলিং, কোনটা অন্য কোনো কারণে ঘটেছে। তারপর সেটা নিয়ে খুব দ্রুত তড়িৎ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করতে হবে যত দ্রুত সম্ভব। এবং দেশের বাইরে বসে যারা প্রকাশ্যে হত্যার হুমকি দিচ্ছে, উস্কানি দিচ্ছে, আমি জানি না আমাদের সরকার তাদের ব্যাপারে কি করছে, তারা কিভাবে সব দেশে থাকছে, বা তাদেরকে বিচারের জন্য ফিরিয়ে আনা যায় কিনা সেই চেষ্টা তারা কতটুকু করছে আমরা জানি না। প্রায় বলি আমরা একটা কথা, যে সরকার যে কি কাজ করছে, কিভাবে করছে, সেটা ভিজিবল হতে হবে। আপনি শুধু কাজ করলে হবে না, আপনাকে ভিজিবল করতে হবে, এটা যাতে মানুষের সামনে প্রকাশিত হয় যে আপনি এই কাজটা এইভাবে করার চেষ্টা করছেন। সুতরাং সরকারের ওই চাপগুলো নিতে হবে, পাল্টা হুমকি। এবং শেখ হাসিনাকে ক্রমাগত এই জিনিসগুলোর জন্য অ্যাকিউজ করতে হবে। প্রবাসে বসে যারা হত্যার হুমকি দেয় তারা শেখ হাসিনার এন্ডোর্সমেন্ট ছাড়া সেটা দেন না, কোনোভাবেই দেন না। এই চাপও শেখ হাসিনাকে তো আমরা এখন দিতে পারছি না, ভারতকে দিতে হবে, যে শেখ হাসিনা তোমার মাটিতে বসে শুধু বক্তৃতা করছে না, সে এখন টার্গেটেড কিলিং করছে, যেটা আমার দেশের জন্য বিভৎস পরিস্থিতি তৈরি করছে। এই চাপ ভারতের উপরে ক্রমাগত রাখতে হবে, সো দ্যাট ভারতের হয়ে সেই চাপটা শেখ হাসিনার কাছে গিয়ে পৌঁছায়। আমি আবারও বলছি, ভারত বাংলাদেশের সাথে ডিসএনগেজড হয়ে অনেক দীর্ঘ সময় বসে থাকতে পারবে না, এটা সে অ্যাফোর্ড করতে পারে না। কারণ আবার বলছি যে চায়না এখানে ঢুকে পড়বে, চায়নার ফুটপ্রিন্ট বেড়ে যাবে, এই ঝুঁকি তার আছে। আর আমরা যেন সাহস রাখি, আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে এই সাহসটা রাখবো এই কারণে। দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আজকের আমাদের আলোচকবৃন্দদের, যারা আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করেছেন এবং সুন্দর কিছু খবর আপনাদের সামনে তুলে ধরেছেন। আসলে জাহিদুর রহমান স্যার যে কথাগুলো বলছিল, আওয়ামী লীগ কি এই ছাত্র বা ছাত্র আন্দোলনের যেই সমন্বয়ক আছে তাদের ছাত্রদেরকে আওয়ামী লীগ গুপ্ত হত্যা করছে, এই বিষয়টি কিন্তু এখন মূল ফোকাসে এসেছে। তো দর্শক, এখন আপনি কি মনে করেন? আপনি যদি আওয়ামী লীগের মনে করেন তাহলে এর সুন্দর একটা ব্যাখ্যা আপনি কমেন্টে দিয়ে যাবেন। জানি এই কথা শোনার পরে আপনার কেমন কেমন লাগতেছে যে আওয়ামী লীগকে দোষ দেওয়া হচ্ছে। এখন আপনি যদি আওয়ামী লীগের হয়ে থাকেন তাহলে দোষ এড়াবেন কি করে সেটা কমেন্টে দিয়ে যাবেন। তো দর্শক, কথা আর নয়, পরবর্তী আপডেট জানতে, সুখবর কিংবা দুঃখবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং বেশি বেশি করে এই সংবাদটি শেয়ার করে দেবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।